গতকালকে ডিক্লারেশনের পরেই পোপ কিন্তু বলেছে ট্রাম্পের এই বক্তব্য মানে বলছে যে এটা ওয়ার ক্রিমিনালের পর্যায়ে, এবং ট্রাম্পের এই আদেশ যারা এক্সিকিউট করবে তারাও ওয়ার ক্রিমিনাল, মানে দে উইল বি অলসো সাবজেক্ট টু আইস, মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে যেতে হবে তাদের। এই যুদ্ধ থামানোর জন্য সারা পৃথিবী চাপ দিবে ইউএস এর উপরে, ইসরায়েলকে কন্ট্রোল করার জন্য, বিকজ ইসরায়েল একমাত্র আমেরিকার কথাই শোনে, আর কারো কথা না। এই 38 দিন ধরে আমরা কিন্তু মোটামুটি আমরা এই সামাজিক মাধ্যমে ছিলাম এবং সারা বিশ্বের কাছে আমাদের মতামত তুলে ধরেছি। এখন আমরা একটু বিশ্লেষণ করি যে কেন ট্রাম্প এই এত এত বড় হুমকি দেওয়ার পরে কেন ট্রাম্পকে এই শর্তে রাজি হতে হলো। প্রথম কথা হলো কি, আমেরিকাতে ট্রাম্প বাইরে যতই গর্জন গর্জন করুক না, কিন্তু আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্প একেবারে একঘরে। এবং ট্রাম্পে বলা হয় যে বিগত মানে মডার্ন হিস্ট্রিতে এত কম জনপ্রিয়তা নিয়ে কোন প্রেসিডেন্ট টিকে থাকতে পারে না। এমনকি তার যে বেস, মেগা বেস, তারা রীতিমতো শো করে বলছে যে আর্টিকেল 25 ইনভোক করতে হবে এবং ট্রাম্প অসুস্থ এবং শাসন করতে অক্ষম বিধায় তাকে বিদায় করতে হবে। এটা কিন্তু একটা বিরাট ওয়ার্নিং। এটা শুধু টাকার কালসন না, এবং এর মধ্যে আরো অনেক সোশ্যাল লিডার আছে যারা রীতিমতো রেডিও শো করে তারা এটা প্রচার করছে। 2 নম্বর হচ্ছে, ট্রাম্প ইজ গোয়িং টু ফেস ইমপিচমেন্ট হোয়াট এভার দ্য রেজাল্ট বি। সে তার যে সমস্ত আইনের যে ব্যাগেজ আছে, মানে যে লাইবিলিটিস আছে বা যে বোঝা আছে, এটা সে ফেস করতে যাচ্ছে। তৃতীয় হচ্ছে যে ট্রাম্পের পক্ষে এই যুদ্ধ মিলিটারিলি ইট ইজ নট পসিবল এনিমোর। সে এখন প্রায় কালমিনেশন পয়েন্টে পৌঁছে। গতকালকে আমি এই পয়েন্টটা ডিসকাস করেছি। কালমিনেশন পয়েন্ট হলো এমন একটা জায়গা যেখান থেকে একটা ফোর্স আর নতুন করে আক্রমণ চালাতে সম্ভব না। সো এটা ওখান থেকে তার ফল শুরু হয় আর কি। এটা যেমন ভার্টেক্স এর টপ, সে টপ পৌঁছে গেছে, হি ইজ জাস্ট ফলিং। তো এখান থেকে তাকে উদ্ধার করতে হবে। সেকেন্ড হলো এটা হলো তার আভ্যন্তরীণ ব্যাপার। তারপরে মিলিটারি প্রস্তুতি। 3 নম্বর হচ্ছে, যত মিডল ইস্টে যত কান্ট্রি আছে সমস্ত দেশ বলছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে। and it is not the war between Trump and Iran or Israel and Iran. It is between the it is actual destruction of the entire world. কারণ সারা পৃথিবীর অলমোস্ট 80% তেল এই মধ্যপ্রাচ্য থেকে আসে, এবং কোনো তেল ক্ষেত্র আর জীবিত থাকবে না, এবং এটা রিকভার করতে 5 থেকে 10 বছর লেগে যেতে পারে। সুতরাং এই অবস্থায় এটা করা সম্ভব না। এটা হলো এক চাপ। 2 নম্বর হলো ধর্মীয় নেতারা, যেমন পোপ। গতকালকে ডিক্লারেশনের পরেই পোপ কিন্তু বলেছে ট্রাম্পের এই বক্তব্য মানে বলছে যে এটা ওয়ার ক্রিমিনালের পর্যায়ে, এবং ট্রাম্পের এই আদেশ যারা এক্সিকিউট করবে তারাও ওয়ার ক্রিমিনাল, মানে দে উইল বি অলসো সাবজেক্ট টু আইস, মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে যেতে হবে তাদের। তো সুতরাং ট্রাম্প যতই হম্বিতম্বি করুক, মার্কিন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে যারা টপ লিডার্স আছে, দে আর ভেরি সেন্সিবল, এবং তারা কিন্তু খুব ভালো করে জানে যে তারা কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে পারপাসফুলি টার্গেট করতে পারবে না। যেখানে ট্রাম্প বলে যে প্রত্যেকটা পাওয়ার স্টেশন আমি উড়িয়ে দিব, প্রত্যেকটা ব্রিজ উড়িয়ে দেবো, এবং ইরানের মানুষ যখন হাজার হাজার মানুষ যখন সেগুলির উপর দাঁড়ায় এবং সেখানে যদি বোমা বর্ষণ হতে থাকে, এটা তো মানে পরিষ্কার, এবং সারা পৃথিবী তাদের বিরুদ্ধে। ইউকে শেষ পর্যন্ত তাদের বেস ব্যবহার করার অনুমতি দিলেও তারা বলেছে কোনো সিভিলিয়ান টার্গেটের উপরে যদি কোনো হামলা করা হয় সেটার জন্য আমাদের বেস ব্যবহার করতে পারবেন। তো এই হলো আপনার বিশ্ব পরিস্থিতি। চায়না বলেছে যে, চায়না কিন্তু এর আগেও বলেছে ইট ইজ নট এ ম্যাটার অফ উইনিং এ ওয়ার, মানে এই দুই দেশের যুদ্ধের জেতার ব্যাপার না, এটা সারা পৃথিবীকে পরাজিত করার একটা যুদ্ধ তুমি লেগেছো, এবং এটার ডিজাস্টার কিন্তু হবে ভয়াবহ, এবং এটার জন্য পুরো দায়ভার যুক্তরাষ্ট্রের উপর পড়বে। তো এত কিছু চাপ নিয়ে ট্রাম্প শুধুমাত্র একটা হুঙ্কার দিয়েছে যেন ইরান তার নতুন প্রস্তাব। এখন প্রশ্ন হচ্ছে প্রস্তাব, আমার ভাই আশিক ভাই যে দুইটা পয়েন্ট বলে আমার মনে হয় ওখানে একটু কারেকশন আছে। ট্রাম্প কিন্তু সব শেষে ইরান যখন তার নতুন 10টা প্রস্তাব দেয়, 2টা প্রস্তাব তার থেকে সরে আসছে। একটা প্রস্তাব হলো মার্কিন ঘাঁটি মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিতে হবে, এই দাবিটা তারা সরিয়ে ফেলেছে। 2 নম্বর হলো $500 বিলিয়ন যে তারা কম্পেনসেশন চেয়েছিল, এটা তারা সরে এসেছে। সরে এসে বলছে যে ট্রাম্প মানে ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, এবং সেখান থেকে যে টোল আদায় করবে সেখান থেকে এই রিকনস্ট্রাকশন হবে। এবং এটা সে বলছে সে একা কন্ট্রোল করবে না, সে এটার তাকে ওমানকে সাথে নিয়ে করবে এটা। তো এটা হলো আরেকটা মানে ইরানের একটা যে স্মার্ট পলিটিক্স যে তারা করে,
তারা যে এটা কিন্তু তার একটা প্রমাণ। আর ইরান আবার এটাও বলেছে যে এই যে যুদ্ধবিরতি 15 মিনিটের মধ্যে যদি কিছু না হয়, সারা জাতিকে বলেছে তোমরা তৈরি থাকো আর এর থেকেও আরো ভয়াবহ যুদ্ধের মোকাবেলা করার জন্য। সুতরাং তারা কিন্তু রেখে গার্ড, দিয়েছে। তারা কিন্তু গার্ড রেখে দিয়েছে। 2 নম্বর হচ্ছে, আপনার যদি মনে থাকে 2-3 দিন আগে CNN একটা মানে তারা একটা ইনভেস্টিগেট করেছিল যে ইরানের যে মিসাইল ইন্ডাস্ট্রি, এইটার প্রোডাকশন ক্যাপাবিলিটি ইনট্যাক্ট এবং তাদের 70% মিসাইল ইজ স্টিল ইনট্যাক্ট অ্যান্ড ইউজেবল, এবং মোর দেন 150,000 ড্রোন ইজ স্টিল সার্ভাইভিং। তাহলে আপনি চিন্তা করেন ইরান কিন্তু পরশুদিন বা তার আগের দিনে তার 97th ওয়েভ অফ মিসাইল দিয়েছে। এক একটা ওয়েভে যদি সে, আমি আমি তো দেখি যে ইরান আগামী 1-1.5 বছর তার যে যে সামরিক ক্যাপাবিলিটি আছে এটা যথেষ্ট। সেকেন্ড হচ্ছে যে ইউএস এর পুরো সৈন্য সংখ্যা হলো 1.3 মিলিয়ন, আর ইরানের নিজেরই শুধুমাত্র তার জনগণ বাদ শুধুমাত্র তার সেনাবাহিনী আছে অলমোস্ট, কি বলে আপনার রেগুলার সেনাবাহিনী আছে 1 মিলিয়ন, আর প্রায় তার থেকে আর 1 মিলিয়ন তারা যোগ করেছে। এখন আমি আপনাকে বলি যে ইরানের যে আমি বলবো এটাকে বলা হয় ইনভিনসিবিলিটি, যে তাকে আক্রমণ করা সম্ভব না, এই যে গুণটা তারা অর্জন করেছে 3টা কারণে। একটা হচ্ছে তাদের ভূমি গঠন, 2 নম্বর হচ্ছে তারা 20 বছরের প্রস্তুতি, 3 নম্বর হচ্ছে তাদের রিসোর্স। তো এইগুলি যখন একটা দেশের কাছে থাকে, সে কোনোভাবেই নতি স্বীকার করার পক্ষে না। তবে যে শর্তগুলি ইরান দিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আমি বলবো যে, যেটা আপনি অলরেডি সকালবেলা একবার বলেছেন, যে ইসরায়েল হিজবুল্লাহ এগেনস্টে যে অ্যাকশন চলছে লেবাননে, এটা তারা মানতে রাজি না, বাকিটা তারা মেনে নিতে রাজি। তো আমার মনে হয় এখানে একটা বার্গেন হবে, এবং এই বার্গেনে যদি ইরান জিততে পারে ভালো, আর যদি না জিততে পারে অ্যাটলিস্ট হিজবুল্লাহর উপরে একটা তারা সেই ক্ষেত্রে হিজবুল্লাহকে তারা একটি সক্ষমতা তাদের রাখবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করবো ইসরায়েল যদি তার পথ থেকে সরে না আসে, তাহলে কিন্তু সে সিরিয়ার যে সমস্ত মিলিশিয়া গ্রুপ আছে, এই এই গ্রুপগুলি কিন্তু, যদিও বলা হয় যে এগুলি ইরান সাহায্য দেয়, বাট অ্যাকচুয়ালি এগুলি কন্ট্রোল কিন্তু ইরানের কাছে না। একটা পলিটিক্যাল অ্যালাইনমেন্ট থাকতে পারে, বাট কন্ট্রোল অফ ডিপ্লয়মেন্ট অফ ফোর্সেস এটা কিন্তু ইরানের হাতে না। সুতরাং হুতিরা যখন তার ইরান এই যুদ্ধে যখন জয়েন করলো, তারা তো প্রথম থেকে জয়েন করে নাই, বিকজ তারা মনে করেছে এখন একটি সময় না। এই এই ডিসিশনটা কিন্তু হুতিরা নিজেরা নেয়। কারণ আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, আমি 2023 সালে আমি জর্ডানে গিয়েছিলাম। এই যে ইয়েমেনের যে ইউএন ফোর্সের যে হেড ছিল, যে এসআরএসডি ছিল, সে একজন সুইডিশ অ্যাম্বাসেডর, ইনি ছিলেন সেই এসআরএসডি অফ দ্যাট মিশন। এবং আমাদের প্রায়, আমি ব্যক্তিগতভাবে আমাদের একটা দল আমরা ভিজিটে গিয়েছিলাম জানার জন্য যে হুতিদের নিয়ে ইউএন কি চিন্তা করছে এবং কারা হুতিদেরকে কন্ট্রোল করে। এবং সেখানে আমি জানলাম যে হুতিরা ইভেন ইরানের নিয়ন্ত্রণেও নাই। সুতরাং আপনি বুঝতে হবে যে এইখানে যে ইরান তাদেরকে হয়তো সামরিক সাহায্য করতে পারে, সাপ্লাই দিতে পারে, বাট এটা নিয়ন্ত্রণ কিন্তু ইরানের হাতে সম্পূর্ণভাবে না, রাজনৈতিক নিয়ন্ত্রণ না, নিজস্ব সিদ্ধান্ত তারা নিজেরাই নেয়। আমি আপনাকে হ্যাঁ, যে প্রশ্নটি করতে চাই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, সবকিছু শেষে হ্যাঁ, জয় পরাজয় হিসেবে হ্যাঁ। আপনার 1 মিনিটের শেষ মন্তব্য শুনতে চাই। তাহলে জয় এটা তো পরাজয় এটা তো কাকে দিতে হবে? প্রথম কথা হলো যে এটা যদি বলেন তো আমি বলবো ইরানের এটা নৈতিক জয় হয়েছে। ইরানের অবশ্যই ক্ষয়ক্ষতি হয়েছে, যুক্তরাষ্ট্রর নৈতিক পরাজয় হয়েছে। এবং আমার মনে হয় এই যুদ্ধের গ্লানি যারা ফিল্ড কমান্ডার তাদের বহুদিন তাদের স্মৃতিতে থাকবে, এবং তারা নিজেদেরকে ধিকৃত করবে, এবং অনেকে সাইকোলজিক্যালি ডিসঅর্ডার হয়ে যেতে পারে। তারা এই সমস্ত অনৈতিক যুদ্ধ করে, বিশেষ করে প্রথম যে ফায়ারটা হয়েছে ওই স্কুল গার্লদের উপরে, এবং এরপরেও তারা ইউনিভার্সিটিতে যে সমস্ত হামলা করেছে বিভিন্ন জায়গায়, এগুলির জন্য কিন্তু তারা অনুতপ্ত হবে, এবং এটা একটা চরম প্রভাব আহ, আহ, আমেরিকার সমাজে পড়বে। এটা আমি আপনাকে নিশ্চিতভাবে বলে দিতে পারি। তো আমি আমি আর হেক্সেট ইজ নট গোয়িং টু বি ইন দ্য অফিস, হি ইজ গোয়িং টু গো অ্যাওয়ে, হি ইজ গোয়িং টু ফেস লট অফ ট্রাবল। 14 দিন এবং পর বা এটা 2 সপ্তাহ পর আপনি কি মনে করেন কিনা যে এই যুদ্ধ আবারও হয়তো ঘটবার সম্ভাবনা হতে পারে বা আসতে পারে? তবে নাকি এটাই? হ্যাঁ। এখানে এই যুদ্ধ থামানোর জন্য সারা পৃথিবী চাপ দিবে ইউএস এর উপরে, ইসরায়েলকে কন্ট্রোল করার জন্য, বিকজ ইসরায়েল একমাত্র আমেরিকার কথাই শোনে, আর কারো কথা না। তো এই এই বলে আমি আমি মনে করি যে ধন্যবাদ। আপাতত, এবং আমরা অপেক্ষা করবো 15 তারিখ পর্যন্ত ইসরায়েল কিভাবে বিহেভ করে তার উপরে নির্ভর করবে যে এই যুদ্ধ এক্স্যাক্টলি। থেমে থাকবে।
তো এই বলে জি। আমি আমার বক্তব্য শেষ এবং ইফ ইউ অ্যালাউ মি আই উইল জাস্ট কুইট। থ্যাংক জি ইউ সো জি, মাচ। শিওর শিওর শিওর, এবং আমাদের আলোচনা সবসময় চলমান থাকবে।